আমরা ছেলেদেরকে যতই গালি দেই না কেন, দিন শেষে কিন্তু মাথার ছাদ ছাউনি যাই বলেন না কেন সবকিছু কিন্তু আমাদের বাবাই। বাবা ছাড়া কিন্তু একটা ফ্যামিলি সুন্দরভাবে চালানো আসলেই অনেক কষ্ট। বরাবরই ঈদ কিন্তু সবার জন্য আনন্দের একটা বিষয়, কিন্তু যারা ফ্যামিলি ছাড়া ঈদ করে বা বাবা ছাড়া বা মা ছাড়া ঈদ করে বা বাবা মা ছাড়া ঈদ করে তারাই হয়তো বোঝে যে এটা কতটা প্যাথেটিক। বিশেষ করে কোরবানি ঈদের সময় আসলে সবাই মিলে একসাথে বসে গোস্ত খাওয়ার যে ব্যাপারটা, এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু এবার পরপর 2টা ঈদেই আব্বু আমাদের সাথে ঈদ করতে পারতেছে না। এর আগের বছর কোরবানি ঈদেও আব্বু ছিল না, এবছরেও নাই, ইভেন ঈদুল ফিতরের সময়তেও আব্বু ছিল না। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কুরবানি ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম। কুরবানি ঈদের দিন আসলে খুব সকালে ঘুম থেকে উঠা হয়েছিল, একদম ভোর 6টার দিকে, কারণ আমাদের খাসি কুরবানি ছিল। তা আম্মু আমাকে বলেছিল যে সকালবেলায় উঠে এই খাসিটাকে কিন্তু তুমি গোসল করো, কিন্তু আমি না ওর খুব একটা ফ্যামিলিয়ার না, তো ও দেখা যাচ্ছে খালি আমাকে মারতে আসতেছিল, আবার আমার ওকে দেখে না অনেক কষ্ট লাগতেছিল। এরপরে আমার ছোট বোন ওরে গোসল করায় দেয়, তারপরে তো নামাজের সময় হয়ে যায়। এরপরে আমি একটু রেডি হই, খাওয়া দাওয়া করি। ছাগলটা আমার নানির বাসায় দিয়ে আসা হয়েছিল, কারণ যেহেতু আব্বু নাই কুরবানি কে করবে, আমার সেজো মামা ছিল, সেজো মামা ওইটা কুরবানি করে দিবে। আমি আবার রেডি হয়ে গামলা বটি সবকিছু নিয়ে যাচ্ছি, কারণ আমি তো কুরবানি করতে যাব। এরপরে 2 মিনিটের মধ্যেই চোখের সামনে খাসি কুরবানি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এবছর আল্লাহ আমাদের সামর্থ্য রেখেছিল, যতটুকু সামর্থ্য রেখেছিল ততটুকুর মধ্যেই কোরবানি দিয়েছি। এদিকে আম্মু আর মামাতে একসাথে খাসির চামড়া ছিলাচ্ছিল। এরপরে চামড়া সরানোর পরে এখন গোস্ত কাটার পালা। হ্যাঁ, এখন আমি তো গোস্ত ওইভাবে আসলে কাটতে পারি না, কখনো আমার কাটা হয় না। আম্মু আমাকে বলতেছে যে আচ্ছা বাদ দে, তোর কাটা লাগবে না। এখন মামা পরে বলে আচ্ছা তুই চর্বি হুলা কাট, চর্বি হুলা কাটা সহজ আছে। পরে আমি এখানে বসে বসে চর্বি কাটতেছিলাম। এরপরে গাইজ, আমি কিন্তু খাসির কিডনি কাটছি, হার্টও কাটছি, ফুসফুসও কাটছি, বুঝতেছো তোমরা? তো মাঝখানে আমার ছোট মামা আবার আসছিল, তো ছোট মামা দেখা যাচ্ছে যে কুরবানি যখন করে তখন কিন্তু ছিল না, কারণ ছোট মামাদের কুরবানি আবার অন্য সাইডে হচ্ছিল, মামা ওইদিকে ছিল। আমি মামার সাথে একটু মজা নিচ্ছিলাম, মামার থেকে আবার একটা বাদাম নিয়ে খেতে গেছি পাকনামি করে। আমার কিন্তু আবার আক্কেল দাঁতের ব্যথা আছে। হ্যাঁ, এবার আমি আবার পাকনামি করে বাদাম খাইতে গেছি। পরে আমি আবার চিন্তা করলাম যে যাই ছোট মামার গরুটা একটু দেখে আসি, ওদের কুরবানির গরু। তো যাই দেখি অনেক মানুষ, ওদের গরুটা আবার একটু পিঙ্ক কালারের গরু ছিল। আর এই যে এখানে যেটা দেখতেছো, এখানে হচ্ছে মেজো মামারা গরু কুরবানি। তো মেজো মামা ছোট মামা আমাদের সবাই একসাথেই সবসময় কুরবানি দেয়, কিন্তু এইবার একটু মিসম্যানেজমেন্টের কারণে আলাদা হয়ে গেছে। গোস্ত কাটার আগে আম্মু আবার আমাকে এখানে বসায় দিছিল যে ছাগলের পাগুলা কাটার পরে বাছার জন্য যে এখানে কোনো ছাগলের চুল আছে কিনা। কেমনটা লাগে বলো? কাটাকুটি শেষ করে এখন আমি হাত ধোয়ার জন্য গেছি। তো এটা কিন্তু আমাদের আম বাগান, নানির বাসার নিচের আম বাগান। এই আম বাগানটা কিন্তু আবার আমার দেখা যাচ্ছে এক নানার। তো এখন এখানে একটা আমের গাছ আছে, যেখান থেকে আমি আর আমার খালাতো বোন সব সময় আম চুরি করি। এই গাছের আম কাঁচাতে এত যে মিষ্টি ছিল, প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। অনেক বছর এদিকে আসা হয় না, সো খাওয়াও হয় না, মানে লাস্ট কোন বছর খাইছে আমার খেয়াল। এরপরে আমি ভাবতেছি যে আমি গাছের আম পারবো। আমার কথা হচ্ছে আমি আম পারবো। মানুষের গাছের আম দেখলে আমার খালি পারতে মন চায়। আমি খাবো না, কিন্তু আমার আম পারতে হবে। পরে এখানে লাঠি দিয়ে অবশেষে অনেক গুতাগুতি করে একটা আম পারছি। সে আম কিন্তু এখনো আমার বাসায় পড়েছে, আমি এখনো খাই না। গোস্ত এগুলা কাটা শেষ হয়ে গেছে, এখন এগুলো আমি ব্যাগে নিচ্ছিলাম। তো ব্যাগে নেওয়ার সময় হুট করে দেখি আমার মেজো মামা কাঁধে করে ভুড়ি নিয়ে যাচ্ছে গরুর। কি যে মজা লাগতেছিল মামাকে দেখতে। এরপরে ওই দূরে গিয়ে কোমরে হাতটা দিয়ে আমাদের দিকে তাকায় রয়েছে। গোস্ত ব্যাগে ভরা শেষ হয় আম্মু আমারে বলে এইটা তুমি আর রাইসা মিলে নিয়ে যাও। লাইক সিরিয়াসলি ভাই, এই ব্যাগটা এত বেশি ভারী ছিল, আমার পক্ষে তো জীবনেও একা এটা মানে নেওয়া পসিবল ছিল না। পরে আমি বলছি দেখো আম্মু, আমি এটা নিতে পারবো না, এটা পসিবল না আমার জন্য নেওয়া। পরে মামা আবার এটা মাথায় করে নিয়ে দিয়ে আসছে। মামা এটা মাথায় নিছে, আর আমি হাতে ওই যে হাড্ডিগুলা নিছি, আর একটা হাতে কচুর পাতার মধ্যে মগজগুলা নিছি। তারপরে দেখো আমরা মামা ভাগ্নি মিলে বাসায় যাচ্ছি। এরপরে গোস্ত এইগুলা আমি আইনা বাসার মধ্যে আবার ঢালছি ফ্লোরে একটা পলিথিনের উপরে। তারপরে এগুলা আবার আলাদা করছি। দেন আম্মু আইসা এগুলা আবার ডাড়ি পাল্লা দিয়া মাপছে, 2বার মাপা লাগছে, কারণ আমি হিসাবে ভুল করছি। এরপরে আমরা গোস্ত ভাগ করলাম, তারপরে কার কার বাসায় দিব সেগুলা ভাগ করলাম। এখন দুনিয়ার সবচেয়ে কঠিন জিনিস কি আপনারা জানেন? পরীক্ষার পড়াও মুখস্থ করা এত বেশি কঠিন না, যত বেশি কঠিন যে কার বাসায় কোন গোস্ত যাবে সেইটা মুখস্থ করা। আমি বারবার করে ভুলে যাচ্ছিলাম, আম্মু আমাকে বারবার করে বলতেছিল যে এটা এই বাসা, এটা এই বাসা, এটা এই বাসা। আমি ওটাই বারবার ভুলে যাচ্ছিলাম, সিকোয়েন্স মিলাইতে পারতেছিলাম। তারপরে তো টুকটুক করে সবার বাসাতে গোস্ত দিয়ে আসলাম। বড় মামার বাসায় দিছি, তারপরে খালাদের বাসায় দিছি। যাই হোক, এখন তোমরা হয়তো ভাবতেছো যে এখানে আইসা আমি এরকম কেন করতেছি। হ্যাঁ, আসলে আমি আমার এক খালার বাসায় গোস্ত দিতে গেছি। এরপরে যা ঘটছে তা আসলে তোমাদের সাথে শেয়ার করার মতো না।
তাই আমি ভাবতেছিলাম যে এই বাসায় যাওয়া হচ্ছে মনে হয় না যাওয়াটা একটু বেটার ছিল। সেই ছোট্টবেলা থেকে কুরবানি ঈদের এই জিনিসটা আমার কাছে বেস্ট পার্ট মনে হয়। গোশত কাটা শেষ হইলে সবার বাসায় গিয়ে গোশত বিলি করে দিয়ে আসতে হয়, ব্যাপারটা খুবই ভাল লাগে। সবার বাসায় গিয়ে গিয়ে দিয়ে আসি, অনেক মজা লাগে আমার কাছে, স্টিল নাও আমি দিয়ে আসি। তো এরপরে সবার বাসায় গোশত দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা এসে নিজেদের বাসার গোশতগুলা রান্না করবো, একটু খাবো। এই ছিল কুরবানির ঈদ। আর খাইতে গিয়ে তো আমার তো এমনি আক্কেল দাঁতের ব্যথায় আমি খাইতেই পারতেছি না কোনো কিছু, তারপরেও কষ্ট করে করে 1-2 পিস করে খাইছিলাম, আমি বেশি একটা খাইতে পারি নাই। তোমরা কুরবানি ঈদে কি কি করছো আমাকে জানাও। অ্যাজ ইউজুয়াল এগুলাই করছো, কুরবানি করছো, গোশত কাটছো, গোশত বিলাইছো, খাইছো, আই নো, বাট ঈদের পরে তোমরা কি কি করতেছো বা এক্সেপশনাল কোনো কিছু করছো কিনা, ইন্টারেস্টিং কোনো কিছু করছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও।